অবশেষে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত, গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হওয়ার দ্বার খুলছে মন্তব্য রিটকারীর। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। 2026 সালে 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব। আয়োজনে প্রস্তুত কমিশন, বলছেন সিইসি ইভিএমে নয়, ভোট হবে ব্যালটে। অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন হবে আগামী জাতীয় নির্বাচন, মন্তব্য তারেক রহমানের। নেতা কর্মীদের জনসমর্থন ধরে রাখার আহ্বান। গুম খুনের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তথ্য প্রমাণ কমিশনের হাতে, পরিবারের বিরুদ্ধে 9 প্রকল্পে 80,000 কোটি টাকা লুটের অভিযোগ। পিলখানা হত্যাকাণ্ডের বিচার চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পুনঃতদন্তে 5 কর্মদিবসের কমিটি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিরিয়া থেকে পালাতে চাননি, পতনের পর প্রথম বিবৃতিতে আসাদ। দামেস্কের ভবিষ্যৎ চাবিকাঠি তুরস্কের কাছে, বক্তব্য ট্রাম্পের। দ্বিতীয় টি-20তে ভোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। আমন্ত্রণ নিউজ 24 সংবাদে, সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ, এবার বিস্তারিত। অবশেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল করলেন হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনী আইনের 2টি ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে দীর্ঘ 13 বছর পর দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা থেকে বেরিয়ে আসলো বাংলাদেশ। এ সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনীর রিভিউ আবেদন নিষ্পত্তি হলেই পুনরায় ফিরে আসবে বহুল প্রতীক্ষিত তত্ত্বাবধায়ক সরকার। 2011 সালে সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর 2014, 18 ও 24 সালের 3টি জাতীয় নির্বাচন ছিল বিতর্কিত। ডামি ভোট, দিনের ভোট আর ভোটারবিহীন নির্বাচনে বারবার ক্ষমতায় আসে শেখ হাসিনা। গেল 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। 18ই আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন সহ 5 বিশিষ্ট নাগরিক। এই রিটের রুলের শুনানিতে বিএনপি, জামাত সহ 15 দল ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে শুনানি করেন। তারা সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জোরালো আইনি যুক্তি তুলে ধরেন। ইলেকশন প্রসেসে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী মঙ্গলবার সকাল 11টার দিকে রায় ঘোষণা শুরু করেন হাইকোর্ট। টানা 2 ঘন্টায় রায়ের বিস্তারিত তুলে ধরেন উচ্চ আদালত। পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী আখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করার বিধান বাতিল করেন। ফিরিয়ে আনা হয় গণভোট। জনগণের প্রয়োজনে সরকার গঠন করলে সেটা অপরাধ নয় বলেও রায়ে উল্লেখ করেন উচ্চ আদালত। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত, গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। তারপরে কনস্টিটিউশনের 7-এর ক এবং 7-এর খ, যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না, এটাকে বাতিল করেছেন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে শুধু অবৈধই নয়, মাননীয় আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ। তবে আপিল বিভাগের রায়ের আগেই তত্ত্বাবধায়ক সরকার বহাল করা যাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানের মূল কাঠামো উল্লেখ করে এ রায়কে ঐতিহাসিক বলে মনে করেন তিনি। দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। এই জায়গাটায় আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সাথে সাংঘর্ষিক না, এইটাই মোদ্দা কথা। তবে পঞ্চদশ সংশোধনীতে থাকা সংবিধানে জাতির জনক 7ই মার্চ সহ কয়েকটি ধারা অপরিবর্তিত রেখে সংসদের হাতে ছেড়ে দেন হাইকোর্ট। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান বাতিল করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ও অন্যান্য রিটকারী। বলছেন এই রায়ের ফলে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার নতুন দ্বার উন্মোচিত হলো। তারা আশা প্রকাশ করেন আওয়ামী লীগ যে সংবিধান গণতন্ত্র ভুলুণ্ঠিত করেছিল, সেখান থেকে দেশ মুক্তি পাবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জাতীয় নির্বাচনে নিজেদের ইচ্ছেমতো দিনের ভোট রাতে এমনকি নির্বাচনে সব দলের অংশগ্রহণের পথ কার্যত রুদ্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার, যার ফলে দেশের মানুষ হারায় তাদের ভোটের অধিকার। যেখান থেকে উদ্ধারে বিভিন্ন রাজনৈতিক দলের কোনো আন্দোলনই কাজে আসেনি। সবশেষ 5ই আগস্ট প্রায় 2000 মানুষের জীবনের বিনিময়ে নতুন আশার সঞ্চার হয়। হাইকোর্টের রায়ের ফলে পুনর্বহাল হলো সুষ্ঠু নির্বাচনের একমাত্র মাধ্যম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করে এর জন্য দায়ী সাবেক 2 বিচারপতির শাস্তির দাবি জানান অ্যাটর্নি জেনারেল। জুডিশিয়ারিকে ধ্বংসের পিছনে মূল অনেকগুলো দায়ের মধ্যে সৈয়দ মাহমুদ হোসেন নামে একজন জজ ছিলেন। জাস্ট এইভাবে কোট করেন, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনস্ট্রুমেন্টাল পারসনস যেই জুডিশিয়ারিকে ধ্বংস করে দিয়ে গেছে। ওপেন কোর্ট, এগুলো সাজা হওয়া উচিত। এ রায়ের ফলে দীর্ঘদিনের ভোটাধিকার হারানোর গ্লানি ঘুচবে বলে আশা প্রকাশ করেন বিএনপির আইনজীবীরা। আদালত জাজমেন্ট দিয়েছেন এবং জনগণ তাতে খুশি, আমরাও খুশি। অবিলম্বে আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া, এগুলো সংবিধানে সন্নিবেশ করে অবিলম্বে নতুন করে সংবিধান পুনর্মুদ্রণের জন্য। রায়কে ঐতিহাসিক উল্লেখ করে সন্তুষ্টি প্রকাশ করেন রিটকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি। রাজনীতিবিদরা যদি তাদের আচরণে পরিবর্তন আনে, আমরা যদি আমাদের করণীয় করি, তাহলেই গণতন্ত্র ফিরে আসবে। সংবিধানের মূল সৌন্দর্য হচ্ছে গণতন্ত্র, তাই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ভোটাধিকারের জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। এবং শুধু তাই, হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। আগামী 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বলেন, রোডম্যাপ স্পষ্ট করে দেওয়া হয়েছে, ডিসেম্বরের মাঝেও নির্বাচন হতে পারে, তবে সুনির্দিষ্ট দিনক্ষণ দেবে নির্বাচন কমিশন। রোডম্যাপ খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন, আর এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে অনেক ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এদিকে যে কোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, ইভিএমে নয়, ভোট হবে ব্যালট পেপারে। জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবছে না ইসি। মঙ্গলবার নির্বাচন কমিশনে এসব কথা বলেন সিইসি। বেশ কদিন থেকেই রাজনৈতিক অঙ্গনে জোরালো ভোটের আলোচনা। সবশেষ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, আগামী বছরের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধে হতে পারে জাতীয় নির্বাচন। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মঙ্গলবার সিইসি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ভোটের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। উনি তো এই বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি উনি একটা এরকম একটা টাইম ফ্রেম দিয়েছেন, তো এই টাইম ফ্রেমের মধ্যে আমরা নির্বাচন করতে আমাদের সমস্ত প্রস্তুতি আছে। আমাদের অফিসারদেরকে আমি বলে দিয়েছি যে আমাদের প্রস্তুতি চলবে ওয়ার ফুটিংয়ে, যুদ্ধের মাঠে যেরকম চলে ওয়ার ফুটিংয়ে আমাদের প্রস্তুতি চলছে। কিন্তু কয়েকদিন আগে স্থানীয় সরকার সংস্কার কমিটির পক্ষ থেকে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট করার চিন্তা করা হয়েছিল। সিসি জানান, অন্তর্বর্তী সরকারের থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন প্রধান উপদেষ্টা, তাই সবার আগে সংসদ নির্বাচনের কথাই ভাবছে কমিশন। স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই। আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি, সেই লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে। এই সময়ের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা সহ আনুষঙ্গিক প্রস্তুতি শেষ করা সম্ভব হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিসি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই এই ইস্যুতে কাজ করছে কমিশন। ভোটার তালিকা মিনস ফাইনাল ভোটার তালিকা, তো মার্চের 2 তারিখে আমাদের একটা ভোটার তালিকা হয়ে যাচ্ছে আইন অনুযায়ী, বর্তমান বিদ্যমান আইন অনুযায়ী। ফেক ভোটার আছে যারা, অনেক বিদেশি এখানে ভোটার হয়ে গেছে, রোহিঙ্গা ইত্যাদি অনেক ভোটার হয়ে গেছে, যারা মারা গেছে মৃত, এগুলা কিন্তু ভোটার লিস্টের নামটা রয়ে গেছে। এইটা বাড়ি বাড়ি না গেলে এদেরকে আমরা বাদ দিতে পারি। জানান, সীমানা পুনর্নির্ধারণ হবে ন্যায্যতার ভিত্তিতে। বলেন, অংশীজনদের নিয়ে সুষ্ঠু ভোট নিশ্চিত করাই ইসির একমাত্র কাজ। প্রধান
উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের মধ্য দিয়ে খোলাসা হলো নির্বাচনের পথেই হাঁটছে বাংলাদেশ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশগুলো এবং জনগণের প্রত্যাশা কতখানি বাস্তবায়িত হয় এই জাতীয় সংসদ নির্বাচনে সেটি এখন দেখবার পালা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতের যে কোনো সময় থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন কঠিন হবে। এজন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ডামি নির্বাচনে বিশ্বাসী নয় বিএনপি। জনগণের আস্থা অর্জনে ভোটের অধিকার নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আসেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। একযোগে ঢাকা, গাজীপুর আর নারায়ণগঞ্জেও চলে দিনব্যাপী এই কর্মসূচি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেন দিক নির্দেশনামূলক বক্তব্য। শহীদ জিয়ার সময় থেকে এই দল বলেন, নিশিরাতের ভোটে বিশ্বাসী নয় বিএনপি। অতীতের তুলনায় আগামী নির্বাচন হবে কঠিন। আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো 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 এন্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে। ব্যক্তি স্বার্থ হাসিল করতে গিয়ে যারা দলের সুনাম নষ্ট করছে তাদের প্রতিহত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। প্রত্যেককে আপনাদের খেয়াল রাখতে হবে, তাদের অধীনে আবার যারা আছে খেয়াল রাখতে হবে, যাতে নিজের স্বার্থ হাসিলের জন্য দলের সুনাম কেউ নষ্ট করতে না পারে, নষ্ট করতে না পারে, এটি খেয়াল রাখতে হবে। বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা বেশি থাকায় যে কোনো মূল্যে সেই সমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের সমর্থন নিয়ে আগামীতে আমরা দেশ পরিচালনার যোগ্যতা আমরা অর্জন করতে সক্ষম হব। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে গণহত্যা সহ গত 16 বছরের গুম খুনের মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার শুনানিতে গুম কমিশনের আংশিক প্রতিবেদনে এমন তথ্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিসের অগ্রগতির বিষয়ে 2 সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দেন আদালত। একই সাথে আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ 16 জনের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার মামলার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দেয় বিশেষ এই ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণহত্যার মামলায় মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন আওয়ামী সরকারের হেভিওয়েট সাবেক 10 মন্ত্রী। সাথে ছিলেন 2 উপদেষ্টা, 1 সচিব এবং অবসরপ্রাপ্ত 1 বিচারপতি সহ মোট 16 জন আসামি। রানীগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ কারাগার থেকে এসব ভিআইপি আসামিদের হাজিরের সময় সবাইকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। তবে ব্যতিক্রম ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ট্রাইব্যুনাল চলাকালীন পুরোটা সময় জুড়েই বেশ বিমর্ষ ছিলেন তিনি। এদিন মোট 2টি মামলার শুনানিতে শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে করা গণহত্যার মামলাটি ট্রাইব্যুনালের বিচারকদের সামনে উপস্থাপন করেন প্রসিকিউশন। শুনানিতে গত 16 বছরের গুম, খুন, অপহরণ সহ জুলাই আগস্টের গণহত্যার নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা, এমন তথ্য উঠে আসে গুম কমিশনের আংশিক প্রতিবেদনে। এ সময় এই মামলার তদন্ত শেষ করতে 2 মাসের সময়সীমা বেঁধে দেয় ট্রাইব্যুনাল। তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। ওবায়দুল কাদের কোথায় সে প্রশ্ন ওঠে ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের দাবি, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও দেশে ছিলেন কাদের, তবে কিভাবে তিনি দেশ ছাড়লেন 2 সপ্তাহের মধ্যে পুলিশ মহাপরিদর্শককে ব্যাখ্যা দিতে বলেন আদালত। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন,
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। পরে 16 রাজনীতিবিদ, আমলা ও বিচারপতির বিরুদ্ধে অভিযোগ 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 4টি মামলায় 72 জনের বিরুদ্ধে বিচার চলছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগে এবার দুদকের জালে ফাঁসলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9 প্রকল্প থেকে অন্তত 80,000 কোটি টাকা লোপাটের অভিযোগে সংস্থাটির তালিকায় জড়িয়েছে শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকীর নাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা $500 কোটি পাচার করেন বলে গেল আগস্টে আন্তর্জাতিক এক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ প্রদান করে, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে কমিশন অভিযোগটি খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। একই সাথে আরও 8 প্রকল্প থেকে 21,000 কোটি টাকা লুটের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা অন্যান্যর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 8টি বিভিন্ন প্রকল্পের আড়ালে 21,000 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে 626 কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। আর সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে ব্যাংকে 113 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণও পেয়েছে দুদক। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় এবং তার নামে বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা থাকায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া শেখ হাসিনা সরকারের আস্থাভাজন সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে পৃথক 3 মামলায় প্রায় 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণও পেয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ড পুনঃ তদন্তে 5 কার্যদিবসের মধ্যে কমিটি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয় গণমাধ্যমকে এমনটাই জানান তিনি। এদিকে ঘোষিত সময়ের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন না হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তে বেশ কয়েকদিন ধরে জোরালো হচ্ছে স্বাধীন কমিশন গঠনের দাবি। এই দাবিতে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের সাথে যুক্ত ছিলেন ভুক্তভোগী বিডিআর সদস্যদের স্বজনরা। 3 মার্চ 2009 প্রথম বলি পিলখানাতে আমি যখন যে রুমে বন্দী ছিলাম, সেই রুমে আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে 3 জন হিন্দি ভাষা বলছিল, যার জন্য তারেক সিদ্দিকী আমার গায়ে হাত পর্যন্ত তুলে। এই কথা আমি মঈন আহমেদকে বলছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম মিটিংয়ে আমি এটাতে বাধা দেই যে 2 জন 25 তারিখ রাত্রে পিলখানার ভিতরে দীর্ঘ সময় অবস্থান করেছেন, তারা কিভাবে তদন্ত কমিটিতে অংশগ্রহণ করে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিতে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে। স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই কমিশন গঠনের সিদ্ধান্ত এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত, সেটি নিয়ে কোন প্রকারের কোন টালবাহানা আমরা মেনে নেব না। এমনই প্রেক্ষাপটে সচিবালয় গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি বা কমিশন গঠন করা হবে, যার সদস্য সংখ্যা হবে 5 থেকে 9 জন। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর নারকীয় বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবি ওঠে। এ নিয়ে হাইকোর্টে দায়ের করা রিটে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা দেয়া হয়। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ছাত্র জনতা হত্যাকাণ্ডে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার না হলে রাজনীতি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত ছাত্র আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু সহ অনেকে উপস্থিত ছিলেন। দোষর যারা রয়েছিল, যারা উন্নয়নের নামে লুটপাট করেছে, তাদেরকে প্রত্যেকের বিষয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপিও দাবি রাখছে তাদের বিচার করার জন্য। বিএনপি তথা তারেক রহমান যদি কখনো সুযোগ পায়, তাহলে উনি তো ঘোষণাই করেছেন ইনশাল্লাহ তাদের পাশে থাকবেন, তাদের নামে নামকরণ করা হবে, তাদেরকে সরকারি চাকরি দেওয়া হবে, তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে, তাদের পাশে থাকবে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের নলডাঙ্গায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন দাবি করেন। তিনি বলেন, খায়রুল হক অবসর জীবনে ভালো সুযোগ সুবিধা ও ভালো পদে পদায়নের আশায় শেখ হাসিনাকে খুশি করতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়েছিলেন। এই 15.5 বছর যত মানুষ এই গণতন্ত্রের জন্য, এই ভোটের অধিকার জন্য, এই কথা বলার অধিকারের জন্য যত মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে, যত মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে, প্রত্যেকটা হত্যা, প্রত্যেকটা ঘটনার জন্য এই খায়রুল হককে বিচারের মুখোমুখি করতে হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়া ছেড়ে কখনোই পালিয়ে যেতে চাননি বাশার আল আসাদ। পতনের পর তার রাশিয়ায় চলে যাওয়াটা ছিল অপরিকল্পিত। সোমবার সিরিয়ার প্রেসিডেন্সি টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে এমনটাই দাবি করা হয়েছে। এদিকে দামেস্কের ভবিষ্যৎ চাবিকাঠি থাকবে তুরস্কের কাছে, এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে কাল ভোরে দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। 1 বছর পর দলে ফিরে প্রথম ম্যাচে টাইগারদের জয়ে অবদান রাখায় খুশি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি। ক্যারিবীয়রা টি-20তে স্পেশালিস্ট হলেও প্রথম ম্যাচ জেতায় সিরিজ জয় সম্ভব বলে জানান শামীম। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয়। এই ফরম্যাটে প্রথমবারের মতো স্বাগতিকদের মাঠে গিয়ে হারিয়েছে টাইগাররা। মাঝারি মানের পুঁজিনীয় বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে এমন জয়। তবে প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার দিনে বাংলাদেশকে লড়াই করার পুঁজি এনে দিতে সৌম্য জাকের শামীমের অবদান ছিল অনেক। গেল বছর মাউন্ট মঙ্গানুতে সবশেষ টি-20তে খেলেছিলেন শামীম হোসেন পাটোয়ারি। 1 বছর পর দলে ফিরেই অপরাজিত 27 রান করেন তিনি। দীর্ঘদিনের অপেক্ষার পর রান পাওয়ায় দ্বিতীয় ম্যাচের আগে তৃপ্তির ঢেকুর তুললেন শামীম। এই ইনিংসটা অনেক দরকার ছিল আমার জন্য, ইভেন আমার টিমের জন্য অনেক দরকার ছিল। আর আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে আমি ভালো কিছু করব টিমের জন্য, আর আমার দলকে ভালো কিছু দিতে পারবো। প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছে লিটন দাসের দল। দ্বিতীয় ম্যাচের আগে তাই তো সিরিজ জয়ে আত্মবিশ্বাসী টাইগার ব্যাটার। টি-20তে স্পেশালিস্ট ওরা অনেক ভালো, সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ। কিংস্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 6টায়। জিহাদ আল হাসান, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।